যদি চিকিৎসার প্রশ্ন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কি কারণে ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে সেটাকে আইডেন্টিফাই করা। যদি আপনার ডায়াবেটিস থাকে বা যদি আপনার প্রেশারের কারণে ক্রনিক কিডনি ডিজিজ হয় তাহলে এটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যেটা চিকিৎসার প্রধান সত্য যে ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ। যে কারণে আপনার ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে সেটাকে আগে ট্রিট করতে হবে। যদি গ্লোমেরুলোপ্যাথিস থাকে তাহলে সেটাকে আগে ট্রিট করতে হবে। এটা একজন সুদক্ষ ডাক্তার বা একজন নেফ্রোলজিস্ট দেখার পরে ডিসিশন নেবেন যে উনার আসলে ক্রনিক কিডনি ডিজিজ কী কারণে হয়েছে, সেটাকে আগে ট্রিট করতে হবে। কিন্তু আজকের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ, যেটা আমি মনে করি যে ক্রনিক কিডনি ডিজিজে আমরা কিভাবে আমাদের জীবনযাত্রা পরিবর্তন করব বা আমাদের খাদ্যাভ্যাস কেমন হবে বা আমরা কী স্টেপ নিলে দেখা যাবে যে কিডনি ডিজিজটা ফার্দার প্রোগ্রেস করবে না। আমাদের বডির ফিজিওলজি খুব ভালো নিয়ন্ত্রণে থাকবে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ কি যে ক্রনিক কিডনি ডিজিজের রোগীগুলোকে অবশ্যই নিয়ম করে একটা হাঁটার অভ্যাস করতে হবে। উনাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ধূমপান, জর্দা, সাদা পাতা এগুলো পরিহার করতে হবে। এবং এর সাথে আমাদের খাদ্যাভ্যাসের ব্যাপারে একটা পরিবর্তন আনতে হবে। যদি খাবারের কথা চিন্তা করা হয় তাহলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যে খাবারের সময় যে আমরা প্রোটিনটা খাই, আমাদের খেয়াল রাখতে হবে যে প্রোটিন খুব বেশি মাত্রায় খাওয়া যাবে না। যখন কিডনি ডিজিজ অনেকটা প্রোগ্রেস করে গেছে তখন আমাদের প্রোটিনটা কিছুটা রেস্ট্রিক্টেড করতে হয়। একজন মানুষের সাধারণত 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েটে প্রোটিন লাগে একটা স্বাভাবিক সুস্থ থাকার জন্য। তা আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে এর চেয়ে বেশি প্রোটিন না খাই। যেমন ধরেন একজনের ওজন যদি 60 কেজি হয় তাহলে সে সারাদিনে অ্যাটলিস্ট 40 গ্রাম মতো প্রোটিন খেতে পারবে। এটাকে ভাগ করে সারাদিনে খেতে পারবে। তো সেই প্রোটিনের সোর্সটা কী হবে? সেক্ষেত্রে মাছ একটা অন্যতম ভালো একটা প্রোটিন। আমরা মাছ খেতে পারি। সেটা যেকোনো মাছ আরকি। আমাদের কিডনির জন্য খুব একটা নিষেধ নাই, তবে পরিমিত খেতে হবে। আমরা মুরগির মাংস খেতে পারি। মুরগির মাংস পার্টিকুলারলি যে গিলা কলিজা বা মুরগির চামড়াটা ছাড়া যে মাংসটা, যেটাকে আমরা লিন প্রোটিন বলি, যেখানে চর্বির পরিমাণটা অনেক কম, সেটা আমরা একটু খেতে পারি। সেটাও পরিমিত খেতে হবে। খেলেও ১ টুকরা। ডিম খেতে পারি। মাঝে কুসুম ছাড়া, মাঝে কুসুম সহ খেতে পারি। ডিমের সাদা অংশটা খুব ভালো একটা প্রোটিন। এটা আমরা খেতে পারি। তবে আমাদের খুব স্ট্রংলি গরু খাসিটাকে বা রেড মিটটাকে এভয়েড করতে হবে। তেলের ভিতরে আমরা সব ধরনের তেলই খেতে পারি। সবচেয়ে ভালো হচ্ছে অলিভ অয়েল। তবে অন্যান্য যে তেলগুলো আছে আমরা সেগুলোও খেতে পারি। যেমন সয়াবিন তেল বা রাইস ব্র্যান অয়েল বা সানফ্লাওয়ার অয়েল এগুলো আমরা খেতে পারবো। কিন্তু আমাদের তেলের পরিমাণটা একটু কমিয়ে খেতে হবে। খুব বেশি তেল খাওয়া যাবে না। যে খাবারগুলো নিয়ে বা শাকসবজিতে দেখা যায় যে পটাশিয়াম কম আছে, সেই ধরনের শাকসবজি আমরা বেশি খাওয়ার চেষ্টা করব। যেমন লাউ বা চাল কুমড়া বা পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা এই ধরনের সবজিগুলো নিয়ে পটাশিয়াম কিছুটা কম থাকে। এটা আমরা মোটামুটি খেতে পারবো। তবে কিছু সবজি আছে যেগুলোতে পটাশিয়াম বেশি থাকে, সেই ধরনের সবজি খাওয়ার ব্যাপারে আমরা কিছুটা রেস্ট্রিক্টেড করে ফেলবো। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কিডনি যখন কাজ করে না তখন একটা সময় এসে আমাদের শরীরে পটাশিয়াম বেড়ে যায়। কাজেই পটাশিয়াম বেড়ে যায় এই ধরনের খাবারগুলোকে আমাদের পরিহার করতে হবে। যেগুলোতে যেসব খাবারে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, এই ধরনের খাবারগুলোকে আমাদের পরিহার করতে হবে। পটাশিয়াম বাড়িয়ে দেয় মূলত ফল এবং ফলের জুস থেকে। কাজেই আমাদের খাবার খাওয়ার সময় বা ফল খাওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে এই ফলে পটাশিয়াম কতটা আছে? এটাতে কি বেশি আছে না কম আছে? যদি বেশি থাকে তাহলে সেই ধরনের ফল খাওয়া যাবে না। আর যে ফলগুলোনে সাধারণত পটাশিয়াম কম থাকে সেগুলো আমরা খেতে পারি এবং সেটাও আমাদের অনেকটা পরিমিত খেতে হবে। যদি ফলের কথা বলা হয় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি কিছু ফল খেতে পারবেন। যেগুলো খেতে তেমন কোনো বারণ নেই। পরিমিতভাবে খেতে পারবেন। সেটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন আপেল, পেয়ারা, পেঁপে, আনারস, নাশপাতি কিংবা সব ধরনের বেরি, ব্লুবেরি, ক্র্যানবেরি এই ধরনের ফলগুলোনে দেখা যায় যে আমাদের পটাশিয়াম অনেকটা কম থাকে। আমরা এই ধরনের ফলগুলো যখন আমরা ফল হিসেবে খাবো, তখন প্রতিদিনই আমরা এ ধরনের ফল অল্প মাত্রায় একটু খাবারের অভ্যাস করব। রোগীদের অনেক সময় ডায়াবেটিস থাকে, তো উনারা ভাত, রুটি বা পাউরুটি এগুলো খেতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের শর্করার পরিমাণটাকে কিছুটা কমাতে হবে। কাজেই খাবারের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে এবং আমরা যদি চিন্তা করি যে পানি কতটুকু খাবো, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কি যে আমাদের রোগীর প্রস্রাব কেমন হচ্ছে। যদি প্রস্রাব স্বাভাবিক হয় তাহলে সেক্ষেত্রে এবং শরীরে যদি কোনো পানি না জমে, অর্থাৎ শরীরে যদি কোনো পানি না থাকে, পা যদি ফোলা না থাকে, চেহারা যদি ফোলা না থাকে, তাহলে মোটামুটি রোগীরা ২ থেকে ৩ লিটার পানি খেতে পারবে। কিন্তু যদি দেখা যায় শরীরে ফ্লুইড ওভারলোড থাকে, শরীরে পানি থাকে, সেক্ষেত্রে কিন্তু পানি কম করে খেতে হবে। এবং এটা নির্ভর করবে আপনি কতটুকু প্রস্রাব করছেন
বা আপনার ওজন কতটা বেড়ে যাচ্ছে তার উপরে নির্ভর করে কিন্তু একজন ডাক্তার আপনাকে ফিক্সড করে দিবে যে আপনি এই পরিমাণের পানি খাবেন এবং সারাদিন ধরে শুধু সেই পরিমাণ পানিটাই খেতে হবে, এর বেশি পানি খাওয়া যাবে না।